হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক পিএসসি সিলেবাসের অন্তর্ভুক্ত মঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয়। তবে এখানে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এখানে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল তিনটি মঙ্গল কাব্য বা শাখা অন্তর্ভুক্ত। কিন্তু এসএলএসটিতে আমাদের শুধু পড়তে হয়েছে মনসামঙ্গল কাব্যের বিজয়গুপ্ত এবং কেতোয়াস ক্ষেমানন্দ বা 9-10 সিলেবাসের দুজন কবি আছে মনসামঙ্গল কাব্য থেকে। চণ্ডীমঙ্গল কাব্য থেকে আছে মাত্র একজন কবি, মুকুন্দ চক্রবর্তী। আর ধর্মমঙ্গল কাব্য থেকে আছে মাত্র একজন কবি, ঘোড়ারাম চক্রবর্তী। কিন্তু আমাদের এখানে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এই তিনটি শাখার বা তিনটে ধারার সব কবি সম্পর্কে কিন্তু পিএসসিতে পড়তে হবে। তাই এসএসসিতে সংক্ষিপ্ত পড়তে হলো 9-10-এ, পিএসসিতে কিন্তু ডিটেলস পড়তে হবে। তাই আমি এখানে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল সম্পর্কে আলোচনা করব ঠিকই, কিন্তু একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিয়ে মনসামঙ্গল কাব্য সম্পর্কে আলোচনা করব। এরপরে চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল হবে। ওকে, যেটা বলি যে মনসামঙ্গল, কেতোগাছ ক্ষেমানন্দ বা বিজয়গুপ্ত সেগুলো তো আমরা দিয়েই দেব, অসুবিধা নেই। কিন্তু সেই কেতোদাস, ক্ষেমানন্দ বা বিজয়গুপ্ত বাদেও কিন্তু মনসামঙ্গল কাব্যের অনেক কবি আছে। তার মধ্যে প্রথম কবি হচ্ছে সবাই জানেন কানাউরি দত্ত। আর এই কাব্যের সর্বাধিক প্রচারিত কবি তো বিজয়গুপ্ত আছেন, জানেন। এই কাব্যের শ্রেষ্ঠ কবি বা সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে নারায়ণ দেব। আর একজন কবি আছে রাঢ়বঙ্গের কবি, সেটা হচ্ছে বিপ্রদাস পিপিলাই বা পিপলাই। তো এই তিনজন কবি কিন্তু এক্সট্রা পড়তে হবে। এছাড়া আরও অনেক কবি আছে, কিন্তু এই তিনটা কবি হচ্ছে মেন। মানে বিজয়গুপ্ত আর কেতোয়াস ক্ষেমানন্দ, এটা তো আমি এসএসসির জন্য পড়াই, তাই এটা সম্পর্কে এত ডিপলি আলোচনা করব না, সেটা এসএসসির ক্লাসে ডিপলি আলোচনা করব। তাছাড়াও কানাড়ি দত্ত বা নারায়ণ দেব বা বিপ্রদাস পিপিলাই বা পিপলাই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এটা যেহেতু আমাদের বইতে নেই টপিকগুলো, আরও আমি ডিটেলসে ক্লাসে লেখাবো। আমাদের যে পিএসসি কোচিং সেন্টার কালকে শুরু হয়েছে, এই সম্পর্কে ডিটেলস আরও ক্লাসে আমি নোট দিয়ে দেবো, টাইপিং আকারে নোটস বা লিখিয়ে দেবো। কিন্তু এগুলো জাস্ট এখানে 50টা মতো প্রশ্নোত্তর আমি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। এবার ডিটেলস কিন্তু অনলাইন কোচিংয়ে দিয়ে দেবো, কারণ অনেক ডিটেলসে কিন্তু লেখাতে হবে। যারা আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে চান, কাল থেকে শুরু হয়ে গেছে আমার 8768830230 নাম্বারে, অথবা 6290377134 নাম্বারে যোগাযোগ করে নেবেন। এর চেয়ে আরও অনেক ডিটেলস তথ্য, প্রতিটা লেখক সম্পর্কে আরও ডিটেলস তথ্য কিন্তু আমি নোটস দিয়ে দেবো। ওকে, তো আজকে এই সমস্ত কবি সম্পর্কে একদম সংক্ষিপ্ত আকারে কয়েকটা তথ্য দিচ্ছি আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য। দেখুন, তো মঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় মেন শুরু হবে তিনটা কাব্যের পরিচয় দিয়ে, তারপর শুরু হবে মহাসামঙ্গল কাব্য থেকে। ফার্স্ট দেখুন মঙ্গল কাব্যের ধারা বা শ্রেণীবিভাগ। এই ধারাকে মোটামুটি তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলো কী কী দেখুন: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। যেহেতু অন্নদা মঙ্গল আছে, কিন্তু সেটা অত মনসামঙ্গল কাব্যের বা মঙ্গল কাব্যের মূল শাখায় ধরা হয় না। তাই তিনটি ধারার মঙ্গল কাব্য মেন, সেটা হচ্ছে মনসামঙ্গল, একটা চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। আর এই তিনটাই কিন্তু আমাদের কিন্তু পিএসসি সিলেবাসে আছে। এবার কোনটা শ্রেষ্ঠ সেটা কেউ মনসামঙ্গল বলে, কি চণ্ডীমঙ্গল বলে। তবে আমরা একটা গবেষণামূলক বইতে পেয়েছি যে এই তিনটি ধারার মঙ্গল কাব্যের মধ্যে একথা বলার অপেক্ষা রাখে না যে কাব্য মূল্যে মহাসামঙ্গল কাব্য শ্রেষ্ঠ। কেউ কেউ চণ্ডীমঙ্গল ভাবে, কিন্তু কাব্য মূল্যে হচ্ছে মনসামঙ্গল কাব্য কিন্তু শ্রেষ্ঠ। এবার দেখুন মনসামঙ্গল কাব্য দ্বারা কবি পরিচয় সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। রাঢ়ের ধারা বা মনসামঙ্গল, ঠিক আছে। তো বিষ্ণুপাল আছে, কেতোগাছ ক্ষেমানন্দ আছে, বিপ্রদাস পিপিলাই বা পিপলাই আছে, ঠিক আছে। রাঢ়বঙ্গ যেগুলো, সেগুলো বিষ্ণুপাল, কেতোগাছ ক্ষেমানন্দ আর বিপ্রদাস পিপিলাই বা পিপলাই। পূর্ববঙ্গের ধারা বেশিরভাগ কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ, নট পদ্মপুরাণ, পদ্মাপুরাণ। দেখুন নারায়ণ দেব আছে, যিনি এই কাব্যের মানে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি। বিজয়গুপ্ত আছে, যিনি সর্বাধিক প্রচারিত কবি। আর বংশীদাস আছে। এগুলো হচ্ছে পূর্ববঙ্গের ধারা।
পদ্মাপুরাণ। উত্তরবঙ্গের ধারা যাদের কাব্যের নাম হচ্ছে মনসা মঙ্গল, 1 নম্বর আছে তন্ত্র বিভূতি, 2 নম্বর আছে জগৎজীবন ঘোষাল, 3 নম্বর আছে জীবন কৃষ্ণ মৈত্র। ঠিক আছে, তাহলে রাঢ়ের ধারা, পূর্ববঙ্গের ধারা, উত্তরবঙ্গের ধারার সম্পর্কে তথ্য পেয়ে গেলেন। এবার দেখুন সাজিয়ে দেওয়া আছে, দেখুন পঞ্চ শতাব্দী। তো তাতে আছে নারায়ণ দেব, তার কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ। 2 নম্বর আছে বিজয়গুপ্ত, যার কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ। 3 নম্বর আছে বিপ্রদাস পিপিলাই বা পিপলাই, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল বা মনসা বিজয়। এবার দেখুন ষোড়শ শতাব্দীর কবি, প্রথম আছে গঙ্গাধর সেন, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। 2 নম্বর আছে রায় বিনোদ, তারও কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। ওকে, আগেরটা ছিল 3টা ধারা, এবার শতাব্দী ভাগ করে দিয়েছি, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ আর অষ্টাদশ। তারপর দেখুন সপ্তদশ শতাব্দীর কে আছে, কেতোয়াস ক্ষেমানন্দ আছে, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল বা জগতী মঙ্গল বা জগতী মঙ্গল বা ক্ষেমানন্দী বা ক্ষেমানন্দী মনসামঙ্গল। তার কাব্যের প্রকৃত নাম হচ্ছে জগতী মঙ্গল বা জগতী মঙ্গল হচ্ছে তার কাব্যের প্রকৃত নাম। ওকে, তারপর দেখুন দ্বিজ বংশীধর আছে, যার কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ, আগেই বলেছি। 3 নম্বর আছে তন্ত্র বিভূতি, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল বা মনসা পুরাণ। এই হলো সপ্তদশ শতাব্দীর মনসামঙ্গল কাব্যের কবি। আর অষ্টাদশ শতাব্দীর মনসামঙ্গল কাব্যের কবি বহু আছে। 1 নম্বর দেখুন জগৎজীবন ঘোষাল আছে, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল, এটা আগেই বলেছি। 2 নম্বর আছে ষষ্ঠীপদ দত্ত, যার কাব্যের নাম হচ্ছে পদ্মাপুরাণ। 3 নম্বর আছে জীবন মৈত্র, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। 4 নম্বর আছে দ্বিজ রসিক, যার কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। 5 নম্বর বিষ্ণুপাল, এনারও কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। 6 নম্বর হচ্ছে বানেশ্বর রায়, এনারও কাব্যের নাম হচ্ছে মনসামঙ্গল। তো এই হলো পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দীর কবি আর তার কাব্যের নাম। ওকে, এবার কাব্যের অনেক প্রকৃত নাম পাওয়া যায়, সেগুলো দিয়ে দেওয়া হবে। তারপর দেখুন তথ্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখছি। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি এবং শ্রেষ্ঠ কবি কাজে লাগবে। দেখুন মনসামঙ্গল কাব্যের আদি কবি হলেন কানাড়ি দত্ত, সবাই জানেন, এবং এই কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি হলেন নারায়ণ দেব। মনসামঙ্গল কাব্যের তাহলে আদি কবি কানাড়ি দত্ত, আর সর্বশ্রেষ্ঠ কবিকে নারায়ণ দেব, আর সর্বাধিক প্রচারিত কবিকে বিজয়গুপ্ত। সর্বাধিক প্রচারিত কবি বিজয়গুপ্ত হলেও সর্বশ্রেষ্ঠ কবি কিন্তু নারায়ণ দেব। এই দুজন হচ্ছে পঞ্চদশ শতাব্দীর কবি। কেতকদাস ক্ষেমানন্দ হলেন মনসামঙ্গল কাব্যধারার প্রথম কবি, যার কাব্য প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে। মারাত্মক ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখুন। তার জগতী মঙ্গল বা ক্ষেমন্দী মনসামঙ্গল নামের মনসামঙ্গল কাব্যটি 1844 খ্রিস্টাব্দে শ্রীরামপুর, মানে হুগলির আর কি, হুগলি শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মুদ্রণ লাভ করেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল তথ্য। এটা কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে, মনে রাখবেন, যে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তাই সব বইতে কলকাতা বিশ্ববিদ্যালয় লেখা থাকলেও এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হবে না। ওকে, এটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হবে না, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এর তথ্যটা কিন্তু ভুল। এটা হচ্ছে হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় এটা হচ্ছে মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে। কারা, কোথা থেকে প্রকাশিত হয় সেটা জানা যায় না, কিন্তু এটা মনে রাখবেন যে এটা হুগলির শ্রীরামপুর মিশনারিদের সহায়তায় চাঁদ বেহুলার পালা নামে সর্বপ্রথম প্রকাশিত হয়। ওকে, চাঁদ বেহুলার পালা নামে সর্বপ্রথম প্রকাশিত হয়। আধুনিক বাংলা মনসামঙ্গল কাব্য অবলম্বনে বিশিষ্ট নাট্যকার শম্ভু মিত্র চাঁদ বণিকের পালা নামে একটি নাটক রচনা করেন। এটা হচ্ছে মনসামঙ্গল কাব্য অবলম্বনে চাঁদ বণিকের পালা, রচয়িতা কি শম্ভু মিত্র। এর প্রকাশকাল কত? 1978 খ্রিস্টাব্দ বা মাঘ মাস 1384 বঙ্গাব্দ। মাঘ 1384 হলে 594 তোমার যোগ হবে, তার 1978 খ্রিস্টাব্দ। ওকে, তারপর দেখুন মনসামঙ্গল হয়ে গেল, এবার চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি পরিচয়। দেখুন এখানেও আছে ষোড়শ শতাব্দী। তো ষোড়শ কবি হচ্ছে মানিক দত্ত, যার কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল, আর প্রকৃত নাম থাকতে পারে, সেটা পরে বলছি। দ্বিজ মাধব, যার কাব্যের নাম হচ্ছে মঙ্গল চণ্ডীর গীত। আর হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, যার কবি কঙ্কন উপাধি আর কি, নাম হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, তার কাব্যের নাম হচ্ছে কবি কঙ্কন চণ্ডী। ঠিক আছে, এটা মুকুন্দরাম বললেও কিন্তু মুকুন্দ চক্রবর্তী হচ্ছে, এটাই অথেন্টিক। আর সপ্তশতের কবি দেখুন দ্বিজ রামদেব, যার কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল। ঠিক আছে, তারপর দেখুন
অষ্টাদশ শতাব্দীর কবি প্রথম হচ্ছে মুক্তরাম সেন, যার কাব্যের নাম হচ্ছে সারদা মঙ্গল। 2 নম্বর হচ্ছে হরিরাম, যার কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। 3 নম্বর হচ্ছে, যেহেতু এটা চণ্ডীমঙ্গল কিন্তু এটা এর মধ্যেই ভারতচন্দ্র রায়গুণাগরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু এটা অ্যাকচুয়ালি এটা অমঙ্গল, এটা চণ্ডীমঙ্গলের একটি ধারা, তাই আমরা একটা বই থেকে এটা পেয়েছি, এটা অন্তর্ভুক্ত, কিন্তু এটা অ্যাকচুয়ালি অমঙ্গল। ওকে, কিন্তু এখানে যেহেতু অষ্টাদশ শতাব্দী, তাই চণ্ডীমঙ্গলের একটা ধারাকে এখানে এটা দেওয়া হয়েছে, এটা না দেওয়াই উচিত এখানে, তবে চণ্ডীমঙ্গলের একটা ধারাকে এখানে দেওয়া হয়েছে, তাই জন্য এটা অদামঙ্গল ভারতীয় রায়গুণাগর ধরে নিয়েছি। ঠিক আছে, যেহেতু আলাদা করে টপিক পড়ানো হয় না, আর যেহেতু প্রধান 3টে ধারা মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, তাই এখানে ধরা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে অন্নমঙ্গল। তারপর দেখুন জয়নারায়ণ সেন, যার কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। তারপর দেখুন ভবানী শঙ্কর, যার কাব্যের নাম হচ্ছে মঙ্গল চণ্ডীর পঞ্চালিকা। 6 নম্বর হচ্ছে অকিঞ্চন চক্রবর্তী, যার কাব্যের নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। এবার দেখুন তথ্য দেওয়া হয় চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার দিয়ে রাখুন, যে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মানিক দত্ত, আর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মানিক দত্ত, আর শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তী। এছাড়াও দ্বিজ বলরাম, দ্বিজ জনার্দন, মুক্তরাম সেন, রামানন্দ জ্যোতির লেখা চণ্ডীমঙ্গল পাঁচালী রচনা এবং মুকুন্দ মিশ্রের বাসুলী মঙ্গল ও রাধাকৃষ্ণ দাসের গোসানী মঙ্গল উল্লেখযোগ্য। তাহলে গোসানী মঙ্গল কার লেখা? রাধাকৃষ্ণ দাস। মুকুন্দ মিশ্রের লেখা বাসুলী মঙ্গল, আর দ্বিজ বলরাম, দ্বিজ জনার্দন, মুক্তরাম সেন, রামানন্দ জ্যোতি লেখা চণ্ডীমঙ্গল পাঁচালী। এই রামানন্দ জ্যোতি ইনিই কিন্তু মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের তীব্র সমালোচনা করেন। তারপর দেখুন ধর্মমঙ্গল কাব্য দ্বারা কবি পরিচয়। ওকে, দেখুন ষোড়শ শতাব্দী, তো ষোড়শ কবি হচ্ছে মানিক গাঙ্গুলি, যার কাব্যের নাম ধর্মমঙ্গল। তো 2 নম্বর দেখুন খেলারাম, তার কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল। 3 নম্বর হচ্ছে শ্যাম পণ্ডিত, যার কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল। অ্যাকচুয়ালি কাব্যের নাম ধর্মমঙ্গল দিয়ে রেখেছি, আরও তার প্রকৃত নাম থাকতে পারে, কিন্তু আমরা মেনগুলো দিয়েছি। ঠিক আছে, তারপর দেখুন সপ্তম শতাব্দীর কবি রঘুরাম চক্রবর্তী, তার কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল। বারবার বলছি যে তার কাব্যের অন্য নামও থাকতে পারে, মানে প্রকৃত নামও থাকতে পারে, কিন্তু ধর্মমঙ্গল বলা হয়, সেই জন্য ধর্মমঙ্গল বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তারপর দেখুন রাজারাম দাস, যার কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল, যারা সপ্তশতাব্দীর কবি ছিলেন। তারপর দেখুন অষ্টাদশ শতাব্দীর কবি ফার্স্ট সীতারাম দাস, যার কাব্যের নাম হচ্ছে অনাদিমঙ্গল। 2 নম্বর ঘনাম চক্রবর্তী, যার কাব্যের নাম হচ্ছে শ্রী ধর্মমঙ্গল। এবার হয়তো অনেকে বলবেন যে ঘনাম চক্রবর্তীর কাব্যের প্রকৃত নাম কি? এটা অনেকেরই মনে আসতে পারে। আমি বারে বলছি যে প্রকৃত নাম কিন্তু আমরা এখানে সবসময় উল্লেখ করিনি, সেটা আমাদের মেন তথ্য সেখানে দেওয়া আছে, কিন্তু অনেকের আবার কাব্যের 3-4টা করে নাম পাওয়া যায়, সেটা কোনো অসুবিধা নেই। এখানে যেমন তার কাব্যের নাম বলছে শ্রী ধর্মমঙ্গল। আবার এই কাব্যটিকে আমরা শ্রী ধর্ম সঙ্গীতও বলি, অনাদি মঙ্গলও বলি, মধুর ভারতীও বলি। ঠিক আছে, তাহলে শ্রী ধর্ম সঙ্গীত, অনাদি মঙ্গল এবং মধুর ভারতীয় বলি কাব্যকে। ঠিক আছে, তারপর দেখুন প্রচ্ছদপটে কিন্তু শ্রী ধর্মমঙ্গল লেখা আছে। তারপর দেখুন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যার কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল। সহদেব চক্রবর্তী, যার কাব্যের নাম হচ্ছে ধর্মমঙ্গল। নরসিংহ বসু, যার কাব্যের নাম ধর্মমঙ্গল। আর হৃদয়রাম সাউ, তারও কাব্যের নাম ধর্মমঙ্গল। প্রকৃত নাম সেটা বইতেই পেয়ে যাবেন, কিন্তু এখানে ডিসকাস জাস্ট শর্টকাটে আলোচনা করছি। হৃদয়রাম সাউ, যার কাব্যের নাম ধর্মমঙ্গল। এবং কাব্যের নাম ধর্মমঙ্গল এটাই জানুন যেগুলো ধর্মমঙ্গল কাব্যের কবি, আর কে ষোড়শ, কে সপ্তদশ, কে অষ্টাদশ কবি, এগুলো মনে রাখুন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখুন এটাও খুব ইম্পর্টেন্ট, তাই স্টার দিয়ে রাখছি, যে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলেন ময়ূর ভট্ট এবং এই কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি হলেন ঘরাম চক্রবর্তী। এবার প্রত্যেকটা কাব্যেরই প্রধান কবি আর আদি কবি কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। আদি কবিকে ময়ূর ভট্ট, আর সর্বশ্রেষ্ঠ কবিকে ঘরাম চক্রবর্তী। এছাড়া অন্যতম প্রাচীন কবি হলেন আদি রূপরাম। অন্যান্য কবিদের যে নামগুলি পাওয়া যায় তাদের নাম উল্লেখযোগ্য কোনটা? যে গোবিন্দরাম বন্দ্যোপাধ্যায়, রামনারায়ণ, রামকান্ত রায়, ধর্মদাস বৈদ্য, বিশ্বনাথ দাস প্রমুখ। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ধর্মমঙ্গল। তারপর হচ্ছে তার আগে চণ্ডীমঙ্গল ছিল, তার আগে আবার তোমার মনসা মঙ্গল হয়ে গেল। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছি যে
হয়ে গেল কিছুটা, তিনটা আলোচনা। কিন্তু এবার আমি আলোচনা করব শুধুমাত্র মনসামঙ্গল কাব্য সম্পর্কে। ওকে, তো অনেক বড় বড় আছে, তো এটা একটু দেখছি ব্যাপারটা। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখুন, যে মঙ্গল কাব্য ধারার মধ্যে কাব্যমূল্যে কোন মঙ্গল কাব্যটি শ্রেষ্ঠ? অনেক বই চণ্ডীমঙ্গল থাকলেও কাব্যমূল্যে কিন্তু মনসামঙ্গল কাব্যটি শ্রেষ্ঠ। একটু তাড়াতাড়ি বলছি কারণ আধ ঘন্টার মধ্যে ক্লাস শেষ করতে হবে। 2 নম্বর দেখুন, মনসামঙ্গল কাব্যধারার আদি কবি কে ছিলেন? উত্তর হচ্ছে কানা হরিদত্ত। তিনি কোন শতাব্দীর কবি ছিলেন? তিনি হচ্ছে অশ্রুজল কাহিনী কাব্য রচনার প্রথম গৌরব তার হবে চতুর্থ না, খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষ ভাগে বর্তমান ছিলেন। তাহলে বুঝতে পারছি যে কানা হরিদত্ত চতুর্থ শতাব্দীর কবি। তাই যদি বলে যে মনসামঙ্গল প্রথম কবে রচিত হয়, উত্তর হচ্ছে চতুর্দশ শতাব্দীতে। রচয়িতাকে আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। তারপর দেখুন 3 নম্বর, কানা হরিদত্ত কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে পূর্ববঙ্গের। 4 নম্বর দেখুন, কানা হরিদত্তের কাব্যের একটি পুঁথি কে খুঁজে পান? উত্তর হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। অধুনা বাংলাদেশের তৎকালীন পূর্ববঙ্গ ছিল ময়মনসিংহ জেলার দীঘাপৈর গ্রাম থেকে একটি পুঁথি খুঁজে পান। তবে দেখুন, পদ্মা সর্পসজ্জা শীর্ষক কয়েকটি ছত্রকে কানা হরিদত্তের রচনা বলে কে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। কানা হরিদত্তের দু একটি পৃষ্ঠা ছাড়া কোনো সম্পূর্ণ পুঁথি এ পর্যন্ত আবিষ্কৃত না হয় ওই পরিচয় ও আবির্ভাবকাল এখনো রহস্যাবৃত। 6 নম্বর প্রশ্ন দেখুন, একটু বড় আছে, যে কে কোন গ্রন্থে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের মধ্যে হরিদত্তের ভৈরযুক্ত পদ্মা সর্পসজ্জা নামক কয়েকটি ছত্র পাওয়া যায় বলে উল্লেখ করেছেন? ছত্রটা পড়ছি না, এটা হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেনের বঙ্গ সাহিত্য পরিচয় গ্রন্থে, এটা মনে রাখবেন। তবে দেখুন, বাংলা সাহিত্যে হরিদত্ত ভণিতায় কতজন কবির নাম পাওয়া যায়? হরিদত্ত ভণিতায় অন্তত 3 জন কবির নাম পাওয়া যায়। কে কে? তারা হলেন হিন্দু ধর্মগ্রন্থ কালিকা পুরাণের দাস হরিদত্ত, কনক কবির মনসামঙ্গল কাব্যের বৈদ্য হরিদাস এবং বিজয়গুপ্ত নারায়ণদেবের পদ্মাপুরাণ নামক মনসামঙ্গল কাব্যে উল্লিখিত কানা হরিদত্ত। হরিদত্ত প্রকৃত অর্থে কবি না গায়ন ছিলেন সে সম্বন্ধে গবেষকরা একমত নন। তেমনই পিএসসিতে একটা প্রশ্ন এসেছিল, তো সেটা অ্যাকচুয়ালি যে 6টা প্রশ্ন আছে তার মধ্যে একটা ভাগে এসেছিল। পিএসসির 6টা ভাগ পরীক্ষা হয়েছিল, তার মধ্যে একটা প্রশ্ন এসেছিল যে তোমার চণ্ডীদাস নামে কতজন কবির উল্লেখ পাওয়া যায় মধ্যযুগে? উত্তর হবে 4 জন। ওকে, তাহলে দেখুন 8 নম্বর, খুবই ইম্পর্টেন্ট, মনসামঙ্গল কাব্য দ্বারা সর্বাধিক জনপ্রিয় কবি কে ছিলেন? জনপ্রিয় কবি বললেন বিজয়গুপ্ত, আর শ্রেষ্ঠ কবি বললে নারায়ণ দেব। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে তিনি পঞ্চম শতাব্দীর শেষ ভাগে হুসেন শাহ রাজত্বকালে বিদ্যমান ছিলেন। তাহলে তিনি পঞ্চম শতাব্দীর কবি আর হুসেন শাহ রাজত্বকালে বিদ্যমান ছিলেন, এটা মনে রাখবে। বিজয়গুপ্তের কাব্যের নাম কি? মারাত্মক ইম্পর্টেন্ট, পদ্মাপুরাণ। এই কাব্যে তিনি কানা হরিদত্তের প্রতি বিরক্ত হয়ে কি বলেছেন? এই কাব্যে তিনি কানা হরিদত্তের প্রতি বিরক্ত হয়ে বলেছেন, মূর্খে রচিল গীত না জানে মাহাত্ম্য, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। তারপর দেখুন 10 নম্বর, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্য কোথায় সর্বাধিক জনপ্রিয় হয়েছিল? উত্তর হচ্ছে পূর্ববঙ্গে। এগুলো সবই ইম্পর্টেন্ট। 11 প্রশ্ন, বিজয়গুপ্তের কাব্যের প্রথম সংস্করণে যে অভিযোগ শ্লোকটি নেই তা কার কোন সংস্করণের কোন পালায় লক্ষিত হয়? উত্তর হচ্ছে অক্ষয় কুমার চট্টোপাধ্যায়ের দ্বিতীয় সংস্করণে 1308 বঙ্গাব্দ বা 1902 খ্রিস্টাব্দ এর সপ্তমাধ্যায় পালায় লক্ষিত হয়। অনেকে বলে তার দ্বিতীয় সংস্করণ দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেন, কিন্তু না, অক্ষয় কুমার চট্টোপাধ্যায় সম্পাদনা করেন। তারপর দেখুন, মনসামঙ্গল কাব্যধারা সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট, নারায়ণ দেব। তার আবির্ভাব কাল নিয়েও পণ্ডিতের মধ্যে অনেক মতভেদ আছে। তার কাব্যের কোথাও কালকাপক বা কাল নিন্দকাপক শ্লোক উল্লিখিত হয়নি, তবে তিনি পঞ্চম শতাব্দীর কবি ছিলেন। ঠিক আছে, তার কাব্যের পুঁথির ভাষার সাক্ষ্য তাকে পঞ্চম শতাব্দীর শেষের দিকে অথবা ষোড়শ শতাব্দীর প্রথম দিকের কবি বলা যেতে পারে। তারপর দেখুন, নারায়ণ দেব তার পদ্মাপুরাণ কাব্যে যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে পাওয়া তথ্য অনুযায়ী কবির পূর্বপুরুষদের নিবাস কোথায় ছিল? উত্তর হচ্ছে রাঢ়দেশে। তার বাড়ি ছিল পূর্ববঙ্গে, কিন্তু তার আদি নিবাস হচ্ছে পূর্বপুরুষদের নিবাস হচ্ছে রাঢ়দেশে ছিল। নারায়ণ দেব 14 নম্বর দেখুন, জাতিতে কি ছিলেন? উত্তর হচ্ছে কায়স্থ মৌদগল্য গোত্রের গুণাকর গাঙ্গীর। তার পিতামহের নাম কি? উদ্ধারণ দেব বা উদ্ধব রাম। তাদের 15 নম্বর, নারায়ণ দেবের বৃদ্ধ পিতামহ উদ্ধারণ দেব রাঢ়দেশ ছেড়ে কোথায় বসতি স্থাপন করেন? উত্তর হচ্ছে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত বোর গ্রামে, মনে রাখবেন বোর গ্রামে বসতি স্থাপন করেন। গ্রামটার নামই পরীক্ষায় আসে। তাদের 16 নম্বর প্রশ্ন, নারায়ণ দেবের পিতা এবং মাতার নাম কি? পিতা মাতার নাম সবই ইম্পর্টেন্ট। ওই পিতার নাম হচ্ছে নরসিংহ, মাতার নাম হচ্ছে রুক্মিণী দেবী। তারপর দেখুন
17 নম্বর প্রশ্ন, নারায়ণদেবের কাব্যের নাম কি? পদ্মা পুরাণ। তিনি তার কাব্যের ভণিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে সুকবি বল্লভ। তিনি তার কাব্যের ভণিতায় সুকবি বল্লভ কথাটি ব্যবহার করেছেন, এটি ছিল তার উপাধি। তা দেখুন 18 নম্বর প্রশ্ন, নারায়ণদেব পদ্মাপুরাণ কাব্য কোথায় প্রচলিত ছিল? বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্য প্রচলিত ছিল তোমার পূর্ববঙ্গে, আর নারায়ণদেবের পদ্মাপুরাণ কাব্য প্রচলিত ছিল আসামে বা উত্তরবঙ্গে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবই ইম্পর্টেন্ট। বিজয়গুপ্তটা ইম্পর্টেন্ট, স্টার দিতে মনে নেই, এটাও স্টার দিয়ে রাখুন। 19 নম্বর প্রশ্ন দেখুন, নারায়ণদেবের পদ্মাপুরাণ কাব্যের খণ্ড সংখ্যা কয়টি ও কি কি? উত্তর হচ্ছে 3টি, দেবখণ্ড, নরখণ্ড এবং বণিকখণ্ড। দেখুন 20 নম্বর প্রশ্ন, নারায়ণদেবের পদ্মাপুরাণ কাব্যের খণ্ডগুলিতে কোন কোন কাহিনী উপস্থাপিত হয়েছে? প্রথম খণ্ডে কবির আত্মপরিচয় ও দেববন্দনা দেবখণ্ডে, আর দ্বিতীয় খণ্ডে নরখণ্ডে হচ্ছে পৌরাণিক আখ্যানের সমাহার, এবং তৃতীয় খণ্ডে অর্থাৎ বণিক খণ্ডে চাঁদ সওদাগরের কাহিনী উপস্থাপিত হয়েছে। তাই মনে রাখবে, মনসামঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর, আর চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী চরিত্র হচ্ছে শ্রীমন্ত সওদাগর। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে দেখুন, নারায়ণদেব তার পদ্মাপুরাণ কাব্যের প্রথম খণ্ডে তার কাব্য প্রেরণার মূলে কোন দেবতার স্বপ্নাদেশের কথা উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে দেবী মনসা বা পদ্মার স্বপ্নাদেশের কথা উল্লেখ করেছেন। তিনি মাত্র 12 বছর বয়সে স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেখুন, তিনি তার কাব্যের প্রথম খণ্ডে বলেছেন, 12 বৎসর কালে দেখিলাম স্বপন, মহাপরিশ্রম মনে হইল দর্শন। বাকিগুলো আর পড়ছি না, দেখে নেবেন। তার কাব্যের নাম পদ্মপুরাণে পদ্মাপুরাণ, পদ্মাপুরাণ কথা শুনো জ্ঞানীজন। তারপর দেখুন 22 নম্বর, নারায়ণদেবের নামে একাধিক পুঁথি পাওয়া গেছে, তার মধ্যে কত খ্রিস্টাব্দে লিপিকৃত একটি প্রাচীন পুঁথির আলোকচিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথি বিভাগে সংরক্ষিত আছে? উত্তর হচ্ছে 1695 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নারায়ণদেবের পদ্মাপুরাণ কাব্যের একাধিক পুঁথি পাওয়া গেলেও, এমনকি পুঁথির পাঠগত বৈষম্য থাকলেও, অন্যান্য কবির কাব্যের পুঁথি অপেক্ষা এই পুঁথি অনেকখানি প্রামাণ্য। 30 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন কবি কে ছিলেন? উত্তর হচ্ছে বিপ্রদাস পিপিলাই বা পিপলাই। দেখুন, ডক্টর সুকুমার সেনের মতে বা তার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তার প্রথম খণ্ডে কি বলেছেন? বিপ্রদাসকে প্রাচীন কবিরূপে স্বীকৃতি দিল। ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে সেটা কিন্তু স্বীকার করেননি। মানে সুকুমার সেনের মতে বিপ্রদাস পিপিলাই হবে সর্বপ্রাচীন কবি পশ্চিমবঙ্গের, কিন্তু আশুতোষ ভট্টাচার্যের মতে নয়, সেটা অস্বীকার করেননি তিনি। তবে দেখুন, মঙ্গল কাব্য ধারার কোন কবি বিজয়গুপ্তের সমসাময়িক ছিলেন? উত্তর হচ্ছে কবি বিপ্রদাস পিপিলাই বা পিপলাই। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? অধুনা উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তো গ্রামের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর দেখুন 25 প্রশ্ন, বিপ্রদাস পিপিলাইয়ের কাব্যের নাম কি? উত্তর হচ্ছে মনসা মঙ্গল বা মনসা বিজয়, মারাত্মক ইম্পর্টেন্ট। 26 প্রশ্ন, বিপ্রদাস পিপিলাইয়ের মনসা মঙ্গল কাব্যের কয়টি নাম পাওয়া যায়? উত্তর হচ্ছে, প্রকৃত নামটা পরিষ্কার নয়, কিন্তু কাব্যের মোট 3টে নাম পাওয়া যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মনসা মঙ্গল, মনসা বিজয়, আর হচ্ছে মনসা চরিত। তাহলে কাব্যের প্রকৃত নাম জানা যায় না, কিন্তু 3টে নাম পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে মনসা মঙ্গল, 2 নম্বর হচ্ছে মনসা বিজয়, 3 নম্বর হচ্ছে মনসা চরিত। তারপর দেখুন 7 প্রশ্ন, বিপ্রদাস পিপিলাই কবে কার স্বপ্নাদেশে তার মনসা মঙ্গল কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে, বিপ্রদাস তার মনসা মঙ্গল কাব্যের শুরুতে যে আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় তিনি বৈশাখ মাসে শুক্লা দশমী তিথিতে দেবী মনসার স্বপ্নাদেশে তার মনসা মঙ্গল কাব্যটি রচনা করেন। তিনি তার কাব্যের শুরুতে বলেছেন, শুক্লা দশমী তিথি বৈশাখ মাসে শিওরে বসিয়া পদ্মা কৈলা উপদেশে। তো এটা তিনি বলেছেন। ঠিক আছে, তাহলে বৈশাখ মাসে শুক্লা দশমী তিথিতে কিন্তু এই মনসার স্বপ্নাদেশে কিন্তু এই মনসা মঙ্গল কাব্যটি রচিত হয়, এটা মনে রাখবে। পরীক্ষার প্রশ্ন আসে, সেটা আলাদা টপিক, যে ঘনাম চক্রবর্তী, উত্তরটা হবে ঘনাম চক্রবর্তী। কথাটা হচ্ছে এই যে মঙ্গল কাব্যের কোন কবি তার স্বপ্নাদেশের কথা উল্লেখ করেনি? একমাত্র কবি হচ্ছে ঘনাম চক্রবর্তী, তার কাব্যে কিন্তু কোনো স্বপ্নাদেশের কথা উল্লেখ করেননি। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, বিপ্রদাস পিপিলাই কোন বংশের কোন শাখার অন্তর্ভুক্ত, কোন বংশে জন্মগ্রহণ করেন? তিনি বাৎস গোত্রের পিপলাই শাখার বা কৈপলাদ সামবেদের অন্তর্ভুক্ত ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তো 29 নম্বর প্রশ্ন, বিপ্রদাস পিপলাইয়ের পিতার নাম কি? খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে মুকুন্দ পণ্ডিত। ওকে,
বিপ্রদাস পিপলাইরা কতজন ভাই ছিলেন? 30 নম্বর প্রশ্ন, উত্তর হচ্ছে 4 জন। এবার দেখুন 31 নম্বর প্রশ্ন, বিপ্রদাস পিপলাইয়ের মহাশ্যামল কাব্য রচনার কালবাহক শ্লোক কোনটি বা উল্লেখ করুন। চণ্ডীমঙ্গল কাব্যের শ্লোক পড়েছিল একবার। তো এবার দেখুন বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের মহাশ্যামল কাব্যের শ্লোক, সিন্ধু ইন্দু বেদ মহিষক পরিমাণ নৃপতি হোসেন শাহ গৌড়ের প্রধান, হেনকালে রুচিল পদ্মার ব্রতগীত, শুনিয়া ত্রিবিধ লোক পরম পীড়িত। এখানে সিন্ধু সমান কত? 7, ইন্দু সমান 1, বেদ সমান 4, মহি সমান 1। অঙ্কস্থ বামাগতি মানে ডান থেকে বামে। ওকে, তো দেখুন এখানে হবে কি যে 1417 মানে 1 4 1 7 অর্থাৎ 1417 শতাব্দ সমান 1417 প্লাস 78 খ্রিস্টাব্দ সমান 1495 খ্রিস্টাব্দ। এই শ্লোকটি থেকে অনুমান করা যায় যে তার কাব্য রচনাকাল 1417 শতাব্দ বা 1495 খ্রিস্টাব্দ। তিনি গৌড়াজ হোসেন রাজত্বকালে এই কাব্যটি রচনা করেন। ওকে, তারপর দেখুন মশামঙ্গল পঞ্চম শতাব্দী শেষ হইবার আগেই পরিণত এবং পরিপূর্ণ কাব্যরূপ ধারণ করিয়াছিল। তার ইঙ্গিত বিপ্রদাসের মহাশা বিজয় পাই। বিপ্রদাসের কাব্যটি রচিত হইয়াছিল পঞ্চম শতাব্দীর শেষ দশকে। কে কোন গ্রন্থে একথা বলেছেন? এটা 32 নম্বর প্রশ্ন। ঠিক আছে, ডক্টর সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস দ্বিতীয় গ্রন্থে দ্বিতীয় খণ্ডে কথা বলেছেন। খণ্ডর দরকার নেই, বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে কথা বলেছেন বললেই হবে। 33 নম্বর প্রশ্ন, ভাষাইতির সাক্ষ্যে বিপ্রদাস পিপলাইয়ের মহাশ্যামঙ্গল বা মহাশা বিজয় কাব্যের রচনাকালকে কে 16 শতাব্দীর পূর্বে নিয়ে যেতে রাজি নন? মানে তার মতে 16 শতাব্দীর কাব্য তার আগে হবে না। যা বিপ্রদাস পিপলাইয়ের কাব্য সম্পর্কে কে বলেছেন? উত্তর হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আর সুকুমার সেন বলেছেন যে পঞ্চম শতাব্দীর শেষ দিকে অর্থাৎ এই 1495 খ্রিস্টাব্দ বা 1417 শতাব্দে। তবে দেখুন মহাশা পূজা পালিত করার কারণ কি? এটা তোমার 2 নম্বর প্রশ্ন, তো এখানে আসবে না। এই মনসা নিম্নবর্গের কৌম সমাজে পূজিত দেবী, তাহলে কৌম সমাজের পুজো দেবী হচ্ছে দেবী মনসা। প্রাকার যুগ থেকে তিনি পূজা পেয়ে এসেছেন। পাল যুগ থেকে এই দেবী সমাজের উচ্চবর্গের কাছে মর্যাদা পেয়েছেন। তাহলে পাল যুগ থেকে হচ্ছে, মনে রাখবেন যে কোন যুগ থেকে দেবী সমাজের উচ্চবর্গের কাছে মর্যাদা পেয়েছেন? উত্তর হচ্ছে পাল যুগ থেকে। বাংলা সর্পদেবী মনসার পরিকল্পনায় অনার্য সভ্যতার শক্তি পূজার প্রভাব আছে। জলাজঙ্গলে পরিবেষ্টিত মানুষ সর্পের ভয় থেকে মনসার পূজা প্রচলন করেছিলেন। ঠিক আছে, তাহলে পাল যুগ থেকে তিনি নিম্নবর্গ থেকে উচ্চবর্গের কাছে মর্যাদা পেয়েছেন। ওকে, মহাশ্যামঙ্গলের কাহিনী সংক্ষেপে উল্লেখ করুন। তো অনেক বড়, সময় নষ্ট করছি না, যা 2 লাইন বলছি যে অনার্য দেবী মনসাকে পূজা দিতে চাননি সম্ভ্রান্ত বণিক চন্দ্র সদাগর বা চাঁদ সদাগর। এই অনমনীয় মানুষটি মনসার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। মনসা তার কাছে শত চেষ্টা করেও যখন তাকে অপদস্থ করতে ব্যর্থ হলেন তখন একের পর এক অনিষ্ট শুরু করেছিলেন তিনি। ঠিক আছে, অনেক কিছু আছে সেগুলো আর পড়ছি না। এতগুলো বিপর্যয় অতিক্রম করেও চম্পকনগরের এই বণিক অনমনে ছিলেন। তাহলে এর বাড়ি কোথায় ছিল? চাঁদসদাগরের চম্পকনগরে। ঠিক আছে, অবশেষে কনিষ্ঠ পুত্রবধূ বেহুলার সানুনয় প্রার্থনায় সাড়া দিয়ে চন্দ্রসদাগর মনসাকে পূজা দিলেন। যদিও সে পূজা দক্ষিণ হস্তের পরিবর্তে বাম হস্তে সমর্পিত হলো, মানে ডান হাতের পরিবর্তে বাম হাতে। ঠিক আছে, কারণ তার পুত্র লক্ষিন্দরকে মানে মনসা দেবী কিন্তু দংশন করেছিলেন। ঠিক আছে, সাপ দর্শন করেছিলেন, দংশন করেছিলেন। তারপর দেখুন 36 নম্বর, যে মশামঙ্গল কাব্যে কাহিনী নিয়ে আধুনিক বাঙালি সাহিত্যিক মীর মশাররফ হোসেন কোন নাটকটি হচ্ছে রচনা করেন? উত্তর হচ্ছে বেহুলা গীতা বিনয়, যেটা হচ্ছে এমএসসি সিলেবাসে আছে। যে মশামঙ্গল কাব্যের কাহিনী নিয়ে আধুনিক বাঙালি সাহিত্যিক মীর মশাররফ হোসেন কোন নাটকটি রচনা করেন? উত্তর হচ্ছে বেহুলা গীতা বিনয়। প্রকাশকাল দেখুন 23 জুন 1889 খ্রিস্টাব্দ বা 7 আশ্বিন 1296 বঙ্গাব্দ। এই নাটকটি হচ্ছে গদ্যে পদ্যে রচিত। ঠিক আছে, শুধু এটুকু বললেই হবে যে 1889 খ্রিস্টাব্দ বা 1296 বঙ্গাব্দ। খ্রিস্টাব্দ বঙ্গাব্দটা মনে রাখতে হয় পিএসসির জন্য, কারণ এটা কিন্তু বলয় ব্যাস উপন্যাসের কিন্তু প্রকাশকাল এসেছিল, তাই বঙ্গাব্দটা মনে রাখতে হবে, বাকি তারিখ মনে রাখার দরকার নেই। তাও দেখুন মঙ্গল কাব্যের কয়েকটি লোকজীবনের প্রসঙ্গ, তো এগুলো পড়ছি না। তাও দেখুন মহাশ্যামঙ্গল কাব্যে বাঙালির দৈনন্দিন জীবনের কোন কোন দিক পরিলক্ষিত হয়েছে সেটাও পড়ছি না। দেখুন 39 নম্বর প্রশ্ন, মহাশ্যামঙ্গল কাব্যের জনপ্রিয়তার কারণ, এটাও বলছি না। 5 নম্বর আকার 2 নম্বর আকার যারা এমএ পড়ান বা বিএ পড়ান
বা যারা পড়ছেন গ্র্যাজুয়েশন বা এমএ করছেন তারা কিন্তু এখান থেকে সব তথ্য কিন্তু পেয়ে যাবেন। ওকে, আচ্ছা একটা লাইন দেখুন, যে জীবনানন্দ দাশ লিখেছেন, যেটা আধুনিক যুগের মঙ্গল কাব্যের সম্পর্ক আছে। বাসানের গান শুনে কতবার ঘর আর ঘর গেল ভেসে, উক্তিটি হচ্ছে জীবনানন্দ দাশের। ঠিক আছে, চলে যাওয়া দেখুন, মহাশ্যামঙ্গল কাব্যে মহাশ্যা উৎস সম্পর্কে আলোচনা করুন। এটা কিন্তু পড়ে রাখতে হবে, এক নম্বর কিন্তু এখান থেকে আসতেই পারে। যে মহাশ্যা দেবী সর্পের অধিষ্ঠাত্রী দেবী, লৌকিক ভয়ভীতি থেকেই তার আবির্ভাব এবং সর্পসংকুল বঙ্গদেশে যে দেবীর পীঠস্থান তাতে কোনো সন্দেহ নেই। কোনো কোনো অর্বাচীন সংস্কৃত পুরাণে মনসাকে শিবের মানসকন্যা বলা আছে, তা কোনো কোনো অর্বাচীন সংস্কৃত পুরাণে শিবের মানসকন্যা বলা আছে মনসাকে। বহুতন্ত্রে সর্পদেবীর জাঙ্গুলির উল্লেখ আছে। সাধন মালাই দেবীকে জাঙ্গুলি বা জাঙ্গুলি দ্বারা বলা হয়েছে। তাহলে বৌদ্ধতন্ত্রে সর্বদেবীর নাম জাঙ্গুলি, সাধন মালাই দেবীকে জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা বলা হয়েছে। ওকে, প্রাচীন যুগের সাপের ওঝাকে বলা হতো জাঙ্গুলিক। প্রাচীন পুরাণ ও মহাভারতের সর্পদেবীর কথা উল্লেখ আছে, তিনি হচ্ছেন চারুৎকারু, আস্তিক তার ছেলে। আর পদ্মপুরাণ, দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে মনসার উল্লেখ আছে। তাহলে পদ্মপুরাণ, দেবী ভাগবত আর ব্রহ্মবৈবর্ত পুরাণে কিন্তু মনসার উল্লেখ আছে। দক্ষিণ ভারতের দ্রাবিড় অধ্যুষিত অঞ্চলে মঞ্চাম্মা নামে সর্পদেবীর পূজা প্রচলিত আছে। অনেকের অনুমান দক্ষিণ ভারতের মঞ্চাম্মা থেকে মহা শব্দটি এসছে। তাহলে মহা শব্দটি কোথা থেকে এসছে, এটা জাস্ট অনুমান আর কি। দক্ষিণ ভারতের মঞ্চাম্মা থেকে কিন্তু মহা শব্দটি এসছে। ওকে, জাস্ট অনুমান। আচ্ছা, অনেক কিছু যে হতে পারে, জাঙ্গলিক বলা সাপের ওঝাকে, তো বৌদ্ধতন্ত্রের জাঙ্গুলি বলা হয়, সাধন মালাইকে বলা, দেবীকে বলা হয় জাঙ্গুলি বা জাঙ্গুলি তারা। হ্যাঁ, সর্বদেবীর কথা উল্লেখ আছে প্রাচীন পুরাণ মহাভারতে, পদ্মপুরাণ, দেবী ভাগবত, ব্রহ্মবৈবর্ত পুরাণে। আর মনে রাখবেন জারুৎকার মুনি ছিলেন মনসা দেবীর স্বামী। অনেকে বলেন দক্ষিণ ভারতের দ্রাবিড় অধ্যুষিত অঞ্চলে মঞ্চাম্মা নামে সর্বদেবী পূজা প্রচলিত আছে। সেই দক্ষিণ ভারতের মঞ্চাম্মা থেকে কিন্তু মহা শব্দটি এসছে, এটা অনুমান করা যায়। ওকে, আর কিচ্ছু না। তারপর দেখুন, একটি প্রশ্ন, মনসা দেবীর উদ্ভব সম্পর্কে আলোচনা করুন। অনেক আছে, এটার এটা আলোচনা করে দিই, দরকার আছে। মঙ্গল কাব্যে বিভিন্ন দেবদেবীর উদ্ভবের পশ্চাতে রয়েছে লৌকিক ও পৌরাণিক উপাদান, যেমন কি মনসার উৎপত্তির কথা বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। কি কি? ঋগ্বেদের নাম হচ্ছে মনসা দেবীর নাম হচ্ছে মনা। তারপরে মহাজন মতে বিশ্বহরি, জাঙ্গুলি তারা, পূর্ব ভারতে জাঙ্গলিক, বীজবিদ্যা যে জানে। তারপর দেখুন, প্রাচীন গ্রীসে বলা হতো সরভূষণা দেবী মেডুসা। তারপর দেখুন, সাধনমালাতে জাঙ্গুলি দেবীর পূজা প্রচলন ও মন্ত্র রয়েছে। বিপ্রদাস পিপিলের কাব্যে মনসার আরেক নাম হচ্ছে জাগুলি। ঠিক আছে, জাগুলি এটা হচ্ছে বিপ্রদাস পিপিলের কাব্যে। ওকে, দক্ষিণ ভারতে দেখুন ওরা ওদের দেবী মঞ্চাম্মা। তাহলে দক্ষিণ ভারতে মঞ্চাম্মা কাদের দেবী? ওরা ওদের দেবী। ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর দেখুন, ভারতের দ্রাবিড় গোষ্ঠীর মধ্যে মনসা পূজার প্রচলন বেশি। তাহলে কোন গোষ্ঠীর মধ্যে মনসা পূজার প্রচলন বেশি ভারতে? তো হচ্ছে দ্রাবিড় গোষ্ঠী। ঠিক আছে, আর জৈনদের সর্পদেবী পদ্মাবতী। ওকে, তারপর দেখুন, সুতরাং মনসা দ্রাবিড়, বৌদ্ধ, ব্রাহ্মণ সম্প্রদায়ের সংকর সৃষ্টি। তারপর দেখুন, বেনিসার প্রশ্ন, মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর কিসের ব্যবসা বাণিজ্য করতেন? উত্তর হচ্ছে গোলদারি ব্যবসা বাণিজ্য করতেন। এর মধ্যে পড়ে তেল, চাল, ডাল, নুন, মশলা, সুগন্ধি দ্রব্য ইত্যাদি। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, চাঁদ সদাগরের পিতার নাম কি? উত্তর হচ্ছে বিজয়। ওকে, তারপর প্রশ্ন দেখুন 40 নম্বর, চাঁদ সদাগরের দুজন বন্ধুর নাম উল্লেখ করুন। উত্তর হচ্ছে সাইবেনে এবং শঙ্কর, চাঁদ সদাগরের বন্ধু। ওকে, তারপর দেখুন 45 নম্বর প্রশ্ন, হ্যাঁ একটা প্রশ্ন আছে, বেহুলার পিতার নাম কি? সেটা সাইবেনে, এটা এসেছিল একবার পিএসসিতে। বেহুলার পিতার নাম কি? সাইবেনে। দেখুন 45 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গন্ধবণিকদের একটি বড় অংশ দাবি করেন যে চাঁদ সদাগরের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হচ্ছে পূর্ব বর্ধমানের বুদবুদের কসবা চম্পাইনগরী বা চম্পক নগরীতে। ঠিক আছে, চম্পাইনগরী বা চম্পক নগরীতে, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের বুদবুদের কসবা অঞ্চলে অবস্থিত। তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, বাইসা কি? এই 45টা ইম্পর্টেন্ট, 46টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাইসা মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। তো ডিটেলস আমি দিয়েছি, এখানে শর্ট প্রশ্ন আসতে পারে। ওকে, দেখুন, বাইসা হলো 22 জন কবির লিখিত মনসা মঙ্গল কাব্যের নির্বাচিত অংশের সংকলন গ্রন্থ, এটা মনে রাখবেন। তারপরটা আরও ইম্পর্টেন্ট, যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
ডক্টর আশুতোষ ভট্টাচার্যের সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 22 কবির মনসামঙ্গল বা 22 সংকলন গ্রন্থটি। পূর্ববঙ্গেও এই 22 সংকলিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত 22 কবির মনসামঙ্গল বা 22 নামাঙ্কিত গ্রন্থে যে কবিদের কাব্যাংশ গ্রহণ করা হয়েছে তাদের নাম হলো, দেখুন দেওয়া আছে, হরিদত্ত, বিজয়গুপ্ত, দ্বিজবংশী দাস, জীবন মৈত্র, বিষ্ণুপাল, নারায়ণ দেব, বিপ্রদাস পিপিলাই বা পিপলাই, কেতবাস ক্ষেমানন্দ, ষষ্ঠীপদ দত্ত। ঠিক আছে, তাহলে 22 কবে কি সম্পাদনা করেন, কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর আশুতোষ ভট্টাচার্য সম্পাদনায় 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 22 কবি মনসামঙ্গল বা 22 সংকলন গ্রন্থটি। এগুলো মারাত্মক ইম্পর্টেন্ট, মনে রাখবে। কবির নাম দেওয়া আছে, দেখে নেবেন। তাছাড়া পূর্ববঙ্গ বা বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে প্রকাশিত 22 নামাঙ্কিত গ্রন্থে মোট 22 জন কবির নাম পাওয়া যায়। সেগুলো কি কি? এরা হলেন বিশ্বেশ্বর, অকিঞ্চন দাস, রঘুনাথ দ্বিজ, রমাকান্ত, জগন্নাথ মিশ্র, দ্বিজবংশী দাস, সীতাপতি, রাধাকৃষ্ণ, বল্লভ ঘোষ, নারায়ণ দেব, গোপীচন্দ্র, জানকীনাথ, কমলনয়ন, যদুনাথ, বলরাম, হরিদাস ভট্ট, রামনিধি, পান্ডুয়া, অনুপচন্দ্র ভট্ট, রামকান্ত, মহিদাস দ্বিজ আর দ্বিজ হরিদাস। ঠিক আছে। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মনসামঙ্গলের আখ্যানকে সর্বস্তরে পাঠের কাছে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে 22 সম্পাদনা করেন। ঠিক আছে, তাহলে 22 সম্পাদনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1954 খ্রিস্টাব্দে ডক্টর আশুতোষ ভট্টাচার্য। এটা মারাত্মক ইম্পর্টেন্ট, তার স্টার দিয়ে রেখেছে। ঠিক আছে, 22 কি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। তা দেখুন 47 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য সমাজের দর্পণ স্বরূপ এ কথা কে কোন গ্রন্থে বলেছেন? এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। মঙ্গল কাব্য সমাজের দর্পণ স্বরূপ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এ কথা বলেছেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে। তাহলে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থটি কার লেখা? ডক্টর আশুতোষ ভট্টাচার্যের লেখা, মনে রাখবেন। ঠিক আছে, ডক্টর আশুতোষ ভট্টাচার্যের লেখা। তাহলে দেখুন মনসামঙ্গল কাব্যের উদ্ভব সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। এটা আগেই বলেছি, তবুও দেখুন বলে দিচ্ছি যে সর্বদেবী মনসা দেবীর উদ্ভব সম্পর্কে কোন সমাজের প্রজনন শক্তি বোঝার কথা বলা হয়? গ্রীসের সর্পদেবী মেডুসা, দক্ষিণ ভারতের সর্পদেবী মঞ্চাম্মা, বৌদ্ধান্তিক দেবী জাঙ্গুলি তারা প্রভৃতির মিশ্র প্রেরণা সক্রিয় ছিল। এগুলো আগেই ডিটেলসে বলেছি 2-3 বার। এই সঙ্গে সিদ্ধ গাছ ও টুটেনের ব্যাপারটিও ছিল। পরে সর্পদেবী মনসা মহাদেব শিবের কন্যা পরিচয়ে অভিজাত সমাজে স্থান পেয়েছে। এটা পুরাণে ছিল। ঠিক আছে, কোনো কোনো পুরাণে আর কি। অভিজাত শ্রেণীর উপর প্রান্তিক মানুষের আধিপত্য প্রতিষ্ঠা মনসামঙ্গল কাব্যের মূল কথা। মনসামঙ্গল কাব্যের মূল কথা কি? অভিজাত শ্রেণীর উপর প্রান্তিক মানুষের আধিপত্য প্রতিষ্ঠা। ওকে। আর পাল যুগ থেকে কিন্তু এটা উচ্চ বর্গে বা উচ্চ বর্ণের মানুষদের দ্বারা মনসামঙ্গল মানে মনসা দেবী পূজিত হয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আজ 48টা টপিক, 48টা প্রশ্ন, সবাই দেখে নেবেন। খুব সুন্দর করে দেওয়া আছে, আর ডিটেলসে পড়াবো, আর অনেক প্রশ্ন আছে। পিএসসি একটু ডিপলি পড়তে আর সব কমন আসবে, এটুকু বলে দিচ্ছি। মানে প্রাচীন মধ্যে আধুনিক যুগ থেকে কমন আসবেই আসবে। কোচিং সেন্টারে ভর্তি দিতে চান, আমার 876888302330 অথবা 6290377134 নম্বরে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, বা মেসেজ করে দেবেন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।